হ্যালো শিক্ষার্থীরা, এই মুহূর্তে যে টপিকটা নিয়ে আলোচনা করছি বাংলা ব্যাকরণের 4 নং প্রশ্নের উত্তর ক। 4 নং প্রশ্নের উত্তরের যে ক সেটা থাকবে, অথবা খ থাকবে, সেটা সমাস নির্ণয়, সেটা দরকার নেই। তোমরা যদি এখান থেকে 2টা অথবা 3টা প্রশ্ন করো তো কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি হাই, মানে বলতে গেলে কমন পড়বে। তো দেখো, এর মধ্যে 2 থেকে 3টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নের মধ্যে একটা হচ্ছে শব্দ গঠন বলতে কি বুঝো। এই যে 1 নম্বর প্রশ্নটা, শব্দ গঠন বলতে কি বুঝো, কি কি উপায়ে শব্দ গঠিত হয় উদাহরণ সহ আলোচনা করো। তো শব্দ গঠন বলতে দেখো যে বর্ণের সাথে বর্ণ, বর্ণের সাথে বর্ণ কি, যেমন হচ্ছে ক একটা বর্ণ, ল একটা বর্ণ, ম একটা বর্ণ, যেমন এই 3টা একত্রিত হয়ে কি হয়েছে বলতো, কলম। সেরকম ব্যঞ্জন বর্ণের সাথে কার বা ফলা যোগে ব্যঞ্জন বর্ণ, যেমন ধরো হলো হ্যাঁ, যেমন হচ্ছে ল আকার, আবার কি ল, লাল, ল এর সাথে আকার যুক্ত হয়েছে, তাহলে এটা ল একটা ব্যঞ্জন বর্ণ, এর সাথে দেখো আর যুক্ত, মানে আর যুক্ত হয়েছে, ল আকার। এই যে কার মানে আ, বা ফলা যুগে, যেমন ধরো অনেক সময় ব্যঞ্জন বর্ণের সাথে ব যুক্ত থাকে, বা এরকম নিচে অনেক যুক্ত থাকে, সেগুলো হচ্ছে ফলা। অথবা বর্ণের সমষ্টি, বর্ণের বর্ণের সাথে বর্ণের সমষ্টি যুক্ত হয়ে যে প্রক্রিয়ায় নতুন শব্দ গঠিত হয় তাকে শব্দ গঠন বলে। এটি একটু পড়ে নেবা। আর এই শব্দ গঠন কত প্রকার এগুলো দেওয়ার দরকার নেই, জাস্ট তোমরা হচ্ছে এই সবগুলো বাদ দিয়ে এখান থেকে শুরু করবা। তুমি লিখবা যে শব্দ গঠনের উপায়সমূহ, এই যে এখান থেকে লিখবা, এখানে লিখবা শব্দ গঠনের উপায়, সাধিত শব্দ যেটা দেওয়ার দরকার নেই, লিখবা প্রত্যয়ের মাধ্যমে। যেমন বাঘ একটা শব্দ, এর সাথে আ যুক্ত হয়েছে আর একটা প্রত্যয়, যেমন বাঘা, বাঘ থেকে বাঘা। দেখো বাঘ একটা কিন্তু প্রাণী, আর বাঘাকে হচ্ছে এটা অনেক সময় একটা মানুষকে বলা যায়, যে সাহসী শক্তিশালী মানুষ, তাকে বলা যায় বাঘা বলা যায়। হ্যাঁ দেখো শহীদ, শহীদ হচ্ছে একটা ভিন্ন একটা শব্দ, আর এর সাথে দেখো এই যে যুক্ত বর্ণটা যুক্ত আছে, তো এটা যুক্ত হওয়ার কারণে সাহিত্য নতুন একটা শব্দ উৎপন্ন হয়েছে। তো এভাবে প্রত্যয়ের মাধ্যমে কি শব্দ গঠিত হয়। আবার যেমন সমাসের মাধ্যমে আমরা অনেকবারই ক্লাসে বলেছিলাম, লাইক ধরো আমি সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন। তো সিংহ এক জিনিস, চিহ্নিত এক জিনিস, আসন এক জিনিস, এই 3টা একত্রিত হয়ে মিলে কী হয়েছে, সিংহাসন। সিংহ চিহ্নিত আসন, 3টাকে একত্রিত হয়ে কী হয়েছে বলো তো, সিংহাসন। তো সিংহ এক জিনিস, চিহ্নিত এক জিনিস, আসন এক জিনিস, কিন্তু এই 3টা একত্রিত হয়ে কী হয়েছে, সিংহাসন। তো একটা ভিন্ন পদের তৈরি হয়েছে না, তো এভাবে তৈরি করে দেবে। আচ্ছা, তারপরে দেখো এখানে আরও তোমরা চাইলে এগুলো দিতে পারো, চৌরাস্তার সমাহার, চৌরাস্তা। মৌলিক শব্দ যোগে, যেমন পাগল যোগ আমি, মৌলিক শব্দ কোনগুলো, যেমন এই যে পাগল, পাগলকে ভাঙলে দেখো অন্য কোনো শব্দ কিন্তু নতুন শব্দ তৈরি হবে না। হ্যাঁ, যেমন পাগল, তুমি এটাকে ভাঙলে কি নতুন শব্দ তৈরি হবে, যে সকল শব্দ ভাঙলে নতুন শব্দ তৈরি হয় না সেগুলো হচ্ছে মৌলিক শব্দ। পাগল যোগ আমি, পাগলামি। বই যোগপত্র, বইপত্র। আচ্ছা, তাই এরকম পয়েন্টগুলো মনে রাখবা। শব্দের সাথে বিভক্তি যুক্ত করে, যেমন বিভক্তি কোনগুলো, কে, রে, তারা দিয়ে করতে, রো, এর এগুলো বিভক্তি। আমা যোগ কে, আমাকে। দেখো আমাকে, আমাকে গঠন করার জন্য কে লাগছে, একটা হচ্ছে আমা লাগছে, আমার একটা ভিন্ন একটা শব্দ, এর সাথে কে যুক্ত হয়েছে, তাহলে নতুন শব্দ আমাকে। তাহলে ঘোড়া, আর এটা কি অন্তস্থ, ঘোড়াই। ঘোড়া এক জিনিস আর ঘোড়াই এক জিনিস। ঘোড়া মানে হচ্ছে প্রাণীটা, আর ঘোড়াই মানে কি, মানে ঘোড়াই বলতে ঘোড়ার মানে ঘোড়ার মানে ঘোড়ার জায়গায়, মানে ঘোড়ার উপরে যে জায়গায় বসে সেরকম একটা হতে পারে। শব্দের আগে উপসর্গ বসে, যেমন কাজ, কাজ একটা শব্দ, এর আগে ও একটা উপসর্গ। অনেকেই তোমরা জানো যে উপসর্গ বাংলা ভাষায় কয়েকটা উপসর্গ, 21টা 20টার মতো উপসর্গ আছে, তার মধ্যে ও একটা। তো কাজের আগে যদি তুমি অ উপসর্গ লেখো, দেখো অকাজ। তো কাজ আর অকাজ তো এক শব্দ না, ভিন্ন শব্দ। হ্যাঁ দেখো বৃষ্টি আর অনা, অনা আমরা জানি একটা উপসর্গ। তো বৃষ্টি এক জিনিস, অনাবৃষ্টি এক জিনিস, নতুন শব্দ গঠিত হয়েছে সন্ধির সাহায্যে। যেমন আমরা বলছিলাম ক্লাসে যে বিদ্যা যোগ আলোয়, বিদ্যা এক জিনিস, আলোয় এক জিনিস, আবার দুইটা মিলে হচ্ছে বিদ্যালয়, এটা হচ্ছে আরেক জিনিস। তো এটা মনে রাখলেই হবে।
আচ্ছা, মোটামুটি এই কয়টা দিয়ে আসো। এই মোটামুটি যদি শব্দ গঠন বলতে কি বুঝো এটা আসে, আর কি কি উপায়ে শব্দ গঠিত হয়, এই 5টা দিয়ে আসবে, মোটামুটি হয়ে গেল। আচ্ছা, এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা সেটা হলো উপসর্গ কাকে বলে। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অনেক সময় এটা আসে। উপসর্গ কাকে বলে, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এটা অনেক সময় আসতে দেখা গেছে। যেমন ধরো এখানে দেখো, এই যে আর কিন্তু আলাদা কোনো অর্থ নেই, আর এটাকে হার। হার বলতে কি বুঝো? হার বলতে গলার হার হতে পারে, কিন্তু এই আর হার মিলে কি আহার, মানে এটা খাওয়া। দেখো এই মুহূর্তে কিন্তু আর কোনো অর্থ ছিল না, কিন্তু ওর সাথে যখন এই হারের সাথে বসছে তখন আরেকজনের অর্থও কিন্তু চেঞ্জ করেছে। নিজস্ব অর্থ নয়, কিন্তু আরেকজনের সাথে বসে ওটাকে চেঞ্জ করার মতো ক্ষমতা রাখে। যেমন প্রোর কিন্তু নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু হার মানে কি আমরা জানি গলার হার হতে পারে। সো দেখো প্রহার, এটা দেখো আঘাত করা, যেটা কি অর্থ পুরোপুরি কী করে ফেলছে, চেঞ্জ করে ফেলছে। সো তাই বলছে উপসর্গের তুমি একটু মানে নিজে এটা পড়ে নিজের ভাষায় লেখবা। উপসর্গের নিজস্ব অর্থ নাই, কিন্তু অন্যের সাথে বসে অন্যকে কী করতে পারে, ওর অর্থ চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, ওর ব্যাকরণগত গঠনও কী করতে পারে, চেঞ্জ করে দিতে পারে। এটা হচ্ছে উপসর্গ। তো এই দুটা প্রশ্ন আর একটা প্রশ্ন আছে, সেটা হলো সমাস ও সন্ধির পার্থক্য। তোমরা প্রশ্ন দেখলে বুঝতে পারবে এটা কত ইম্পর্ট্যান্ট, কত বোর্ডে আসছে, এটা দেখাও যায় যে কত অনেকগুলো বোর্ডে আসছে। এগুলো তোমরা কিন্তু বুঝতে পারতেছো যে এটা কতটা ইম্পর্ট্যান্ট। তবে এটা আসলে এটা না আসার সম্ভাবনা বেশি। আগের যে দুটা প্রশ্ন আছে এই দুটা থেকে আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, সো তারপরে এটা একটু পড়ে নিও। তোমরা বোর্ডেই দেখতে পারছো যে এটা অসংখ্য বোর্ডে আসছে, হিসাব নাই। সো ইম্পর্টেন্সের দিক দিয়ে এটা অনেক ইম্পর্ট্যান্ট, আর আমি মনে করি প্রথম দুইটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। সো এই হলো তোমার 4 নম্বর প্রশ্নের কথা বললাম। অথবা তো সমাস নির্ণয় থাকবে, ওইটা তোমরা দেখো নাই, সো এগুলো একটু দেখে নিও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকো।